তীব্র দাবদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চল অরেগন অঙ্গরাজ্যে ৪২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড। দাবদাহ বাড়ছে কানাডা, গ্রিসেও। এবং ফ্রান্সে আঞ্চলিক নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষ। ভোটার আসেনি ৬৬% বেশি। ভোটদানে অনাগ্রহ প্রবাসীদের। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি জুবায়ের ফয়সাল। ফ্রান্সের ২ ধাপের আঞ্চলিক নির্বাচনের দ্বিতীয় ধাপ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপের ভোটে রেকর্ড সংখ্যক ভোটারের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত ভোটার অনুপস্থিতির হার ছিল ৬৬% বেশি। প্রথমবারের মতো আঞ্চলিক এই নির্বাচনে অংশগ্রহণ করছেন একজন বাংলাদেশি। বিস্তারিত লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। ফ্রান্সের রিজিয়ন বা আঞ্চলিক নির্বাচনের দ্বিতীয় ধাপও সম্পন্ন হয়েছে। গত ২০ জুন এই নির্বাচনের প্রথম ধাপ সম্পন্ন হয়। ফ্রান্সের স্থানীয় সরকার ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই রিজিয়ন বা আঞ্চলিক নির্বাচন। প্রথম ধাপের মতো এই ধাপেও দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, প্রধানমন্ত্রী জন কাস্তেক্স সহ গুরুত্বপূর্ণ মন্ত্রী এমপিরা নিজ নিজ এলাকায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রথমবারের মতো একজন বাংলাদেশি ২ ধাপের এই আঞ্চলিক নির্বাচনে অংশগ্রহণ করছেন। আর তিনি বলেছেন তার এই অংশগ্রহণ অন্যান্যদের জন্য উৎসাহব্যঞ্জক হবে। ২ ধাপের নির্বাচনে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে বৃষ্টি ছিল কিন্তু তার পরবর্তীতে অনেক ভোটার এসেছে এবং আমাদের যে প্রার্থী আছে তারা অনেক ভালোভাবেই ভোট দিতে পেরেছে। এবং আমি যেহেতু প্রথম বাংলাদেশি যে কিনা দুটাই নির্বাচনেই প্রার্থী ছিলাম, তো আশা করছি আমাকে দেখে অনেকে উৎসাহিত হবে এবং ভবিষ্যতে আমরা এর থেকে যে ইলেকশন আছে, এমপি ইলেকশন বলেন বা বিভিন্ন ইলেকশন বলেন, সেখানে আরও পার্টিসিপেন্ট বেশি হবে। নির্দিষ্ট করে কোনো সংখ্যা জানা না থাকলেও ধারণা করা হয় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ৪ থেকে ৫ হাজার বাংলাদেশি দেশটির জাতীয়তা গ্রহণ করেছেন। তবে নির্বাচনগুলোতে তাদের উপস্থিতি খুব কমই দেখা যায়। আর তাই স্থানীয় বাংলাদেশি ভোটাররা আহ্বান জানিয়ে বলেছেন ভোট কেন্দ্রগুলিতে যেন বাংলাদেশের উপস্থিতি আরও বাড়ে। সরকারের বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে এরা অনেক প্রভাবিত হচ্ছে, অনেক অংশগ্রহণ করতেছে, সেটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। সেক্ষেত্রে আরও বেশি ভবিষ্যতে যেন বাঙালিরা আরও উচ্চ পর্যায়ের রাজনীতিতে যেন অংশগ্রহণ করতে পারে, সেক্ষেত্রে বিরাট একটা ভূমিকা রাখবে বাঙালিরা। যখন আমরা দেখি যখনই ভোট আসে বা ফ্রান্সে কোনো ইলেকশন আসে, তখন বাংলাদেশিদের ভোট কেন্দ্রে যাওয়ার উৎসাহটা খুবই কম দেখা যায়। তো আমি আপনার বাংলাদেশি ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনারা যারা নাগরিকত্ব পেয়েছেন আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতির মতো এই আঞ্চলিক নির্বাচনও ২ ধাপেই হয়ে থাকে। আর এবারের আঞ্চলিক নির্বাচনে ফ্রান্সের প্রায় সবকটি রাজনৈতিক দলই অংশগ্রহণ করেছে বলে জানা গেছে। শুধু আঞ্চলিক নির্বাচন নয়, ভবিষ্যতে এদেশের জাতীয় নির্বাচনগুলিতেও বাংলাদেশিরা অংশগ্রহণ করবেন এমন প্রত্যাশায় জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। কিম জং উনের ওজন কমে যাওয়ায় চিন্তিত উত্তর কোরিয়ার সাধারণ মানুষ। দেশের বাইরেও চলছে জল্পনা কল্পনা। তীব্র দাবদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চল। ওই অঞ্চলের বাসিন্দারা এবছর সর্বোচ্চ তাপমাত্রার সাক্ষী হতে পারেন বলে সতর্ক করেছে মার্কিন আবহাওয়া বিভাগ। শনিবার অরেগন অঙ্গরাজ্যে ৪২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা বাড়ছে কানাডাতেও। এদিকে ইউরোপের দেশ গ্রিসে তীব্র দাবদাহের কারণে ভিড় বাড়ছে সমুদ্র সৈকতে। দাবদাহ থেকে বাঁচতে উদ্বাস্তুদের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছেন এক স্বেচ্ছাসেবক। তৈরি করা হয়েছে কুলিং সেন্টার। যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যে এমন দৃশ্য এখন অহরহ। শুধু এই অরেগন নয়, দেশটির পশ্চিমাঞ্চলীয় সব অঙ্গরাজ্যেই বাড়ছে তাপমাত্রা। বিভিন্ন হ্রদ শুকিয়ে যাওয়ায় পানি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। যেভাবে তাপমাত্রা বাড়ছে তা আগে সব রেকর্ড অতিক্রম করবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। এমনকি এবারের দাবদাহ দীর্ঘ সময় স্থায়ী হবে বলেও আশঙ্কা করা হচ্ছে। কানাডাতেও শুরু হয়েছে দাবদাহ। এরই মধ্যে দেশটির ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা সহ উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে দাবদাহ সতর্কতা জারি করেছে প্রশাসন। রাশিয়াতেও তাপমাত্রা এখনও ঊর্ধ্বগতিতে রয়েছে। শনিবার অনেক জায়গায় ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে ইউরোপের দেশ গ্রিসে প্রতিদিন বাড়ছে তাপমাত্রা। শনিবার ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে দেশটিতে। একটুখানি প্রশান্তির খোঁজে অনেকেই ভিড় করছেন সমুদ্রের কাছে। It's really hot.
basically when it comes July, it's gonna have so much. মঙ্গলবার থেকে গ্রিসের তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। রাহিরুল রানা, সময় সংবাদ। ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু আগের চেয়ে আরও কমেছে। সবশেষ একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 981 জন। দীর্ঘদিন পর দেশটিতে মৃতের সংখ্যা 1000-এর নিচে নামল। এদিন আক্রান্তের সংখ্যাও 50,000-এর নিচে নেমে এসেছে। ইউরোপের দেশগুলোতেও অপরিবর্তিত রয়েছে করোনা পরিস্থিতি, তবে লাতিন আমেরিকার দেশগুলোতে মৃত্যু কমেছে। এদিকে করোনা মোকাবিলায় 14 দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। রোববার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। মালয়েশিয়ায় করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় ফের বাড়ল ন্যাশনাল রিকভারি প্ল্যানের প্রথম ধাপের সময়সীমা, যা চলমান থাকবে আগামী জুলাই মাস পর্যন্ত। অন্যদিকে মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বৈধকরণের সময়সীমাও শেষ হচ্ছে আজ। লকডাউনের কারণে অনেক প্রবাসী বাংলাদেশি বৈধকরণে অংশ নিতে পারছেন না। এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আছেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। কাদের, ধন্যবাদ ফয়সাল। আপনি জানেন যে বর্তমানে মালয়েশিয়ায় নতুন নতুন ভেরিয়েন্ট শনাক্ত হওয়ার ফলে করোনায় আক্রান্তের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে মৃতের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর এই করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় গতকাল সরকারের পক্ষ থেকে ন্যাশনাল রিকভারি প্ল্যানের 4টি ধাপের প্রথম ধাপের যে ধাপটি রয়েছে, প্রথম ধাপের তার সময়সীমা আজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সংক্রমণ বৃদ্ধি থাকায় আগামী জুলাই মাস পর্যন্ত এটিকে বাড়ানো হয়েছে। আর এই ন্যাশনাল রিকভারি প্ল্যানকে সরকার 4টি ধাপে ভাগ করেছে। সেটি হলো, সেখানে বলা হচ্ছে প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা যতদিন 4000-এর উপরে থাকবে ঠিক ততদিন পর্যন্ত ন্যাশনাল রিকভারি প্ল্যানের প্রথম ধাপ চলমান থাকবে। আর এই প্রথম ধাপের বিধিনিষেধগুলো অনেকটাই ফুল লকডাউনের মতো হবে, অর্থাৎ গত 1 মাস ধরে যে ফুল লকডাউনের বিধিনিষেধগুলো যেমন ছিল ঠিক তেমনই থাকবে। তবে প্রথম ধাপের প্ল্যানে একটি মাত্র পরিবর্তন এসেছে, সেটি হলো এখানে খাবারের যে দোকানপাট রয়েছে তাদের আজ থেকেই সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। এছাড়া ফয়সাল, আরেকটি বিষয় জানিয়ে রাখি, এছাড়া বাকি যে বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো ঠিক আগের মতোই থাকবে। তবে প্রথম ধাপের এই প্ল্যান আগামী জুলাই মাস পর্যন্ত বহাল থাকবে বা তার মাঝামাঝিও হতে পারে। এটি আসলে নির্ভর করছে আক্রান্তের সংখ্যার উপর। আর দ্বিতীয় ধাপটি হলো প্রতিদিন আক্রান্তের সংখ্যা যখন 4000-এর নিচে নামবে তখন থেকেই ন্যাশনাল রিকভারি প্ল্যানের যে দ্বিতীয় ধাপটি রয়েছে সেটি শুরু হবে। আর এই দ্বিতীয় ধাপের বিধিনিষেধগুলো কিছুটা পরিবর্তন আসবে, যেখানে মানুষ তখন আর রেস্টুরেন্টে বসে সামাজিক দূরত্ব বজায় রেখে খাবার খেতে পারবে এবং বন্ধ থাকা দোকানপাট, শপিং মল সহ বিভিন্ন সেক্টরগুলো তখন খুলে দেওয়া হবে। তবে দ্বিতীয় দফার প্ল্যানেও কিন্তু আন্তঃজেলা এবং আন্তঃরাজ্য ভ্রমণের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা কিন্তু চলমান থাকবে। এছাড়া সরকারের পক্ষ থেকে আজ দুপুরের পর অথবা আগামীকাল নতুন একটি প্রজ্ঞাপন জারি হতে পারে, যেখানে ন্যাশনাল রিকভারি প্ল্যান সম্পর্কে আরো মূল্যবান কিছু তথ্য থাকতে পারে। এছাড়া ফয়সাল, আপনি জানেন যে বর্তমানে মালয়েশিয়ায় দুটি ভেরিয়েন্ট প্রাদুর্ভাব এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, যার প্রথমটি হলো ভিটা এবং দ্বিতীয়টি হলো ডেল্টা। আর এই দুটি ভেরিয়েন্টেই এখন বেশি শনাক্ত হচ্ছে মানুষ। আর এইসব ভেরিয়েন্টের প্রভাব বিস্তার যদি ঠেকানো না যায় তাহলে সামনের দিনগুলোয় করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন এখানকার স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এছাড়া আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, সেটি হলো মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বিদেশিদের রিক্যালিব্রেশন প্ল্যান এবং রিক্যালিব্রেশন রিটার্ন নামে যে দুটি প্রকল্প চালু করেছে মালয়েশিয়া সরকার, সেটি কিন্তু আজ শেষ হতে চলেছে। তবে এই সময়সীমা আর বাড়ানো হবে কিনা এখনো পর্যন্ত কিন্তু মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি ছোট্ট করে, সেটি হলো এই লকডাউনের কারণে অনেক প্রবাসী বাংলাদেশি কিন্তু এই রিক্যালিব্রেশন প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেনি, এবং যারা রিক্যালিব্রেশন রিটার্ন নামে যে প্রোগ্রামটি ছিল, দেশে যাওয়ার কথা ছিল, বাংলাদেশের ফ্লাইট বন্ধ থাকার কারণে কিন্তু অনেকেই এখন বিপাকে পড়ছে। তো এই ছিল মোটামুটি ফয়সাল আমার কাছে সবশেষ খবর। ফয়সাল, নতুন করে সংক্রমণের শঙ্কায় মালয়েশিয়ায় নানা বিধিনিষেধের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের। মহাকাশ গবেষণায় একের পর এক বিস্ময় সৃষ্টি করছে চীন। মঙ্গল গ্রহ মানুষের বসবাসের জন্য কতটুকু উপযোগী তা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে চীনা মহাকাশ গবেষণা সংস্থা। পৃথিবী থেকে প্রায় 15 কোটি মাইল দূরে একটি বাতাসে ভরা ক্যাপসুল ব্যবহার করে ঝুরং রোভার সম্প্রতি মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করে। লাল মাটিতে ঘুরে বেড়ানো নভোযানটি মঙ্গলের কয়েকটি ছবি পাঠানোর পর এবার
পাঠিয়েছে ভিডিও। তথ্য প্রযুক্তি আর মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে চীন। মঙ্গল গ্রহের ইউটোপিয়া প্ল্যানেশিয়াতে লাভার তৈরি যে সমতল ভূমি আছে, এবার তার ভিডিও পাঠিয়েছে চীনের স্বয়ংক্রিয় রোভার ঝুরং। যে প্ল্যাটফর্মের উপর রোভারটি অবতরণ করেছে সেখান থেকেই এই ভিডিওটি ধারণ করা হয়েছে। চীনের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন তাদের ওয়েবসাইটে দুটি ছোট ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যায় রোভারের বাইরের খোলস বা ক্যাপসুল থেকে মূল উপগ্রহ তিয়ানওয়েন-1 থেকে বিচ্ছিন্ন হওয়ার মুহূর্তটি। এই ভিডিওটি থেকে রোভারটি মঙ্গল গ্রহে অবতরণের পর প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার সময় ইঞ্জিনের শব্দ কেমন ছিল সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। ওই সময় ঝুরংয়ের উপর বায়ুমণ্ডলের বাতাসের গতিবেগের প্রভাব নিয়েও চলছে পরীক্ষা নিরীক্ষা। শুধু তাই নয়, লাল গ্রহে মানুষের বসবাস উপযোগিতা আছে কিনা তা জানতে চলছে বায়ুমণ্ডলের শব্দ নিয়ে গবেষণা। রোভারটির ডিজাইন আমরা এমনভাবে করেছি যেন এটি মঙ্গলের মাটিতে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। এখন পর্যন্ত ঝুরংয়ের কার্যক্রম আমাদের নিয়ন্ত্রণাধীন রয়েছে। এদিকে ঝুরংয়ের পাঠানো তথ্য থেকে বহু বছর আগে ইউটোপিয়া প্ল্যানেশিয়াতে একটি মহাসাগরের অস্তিত্বের প্রমাণ মিলেছে, যেখানে গ্রহপৃষ্ঠের নিচে গভীরে উল্লেখযোগ্য পরিমাণ পানি ও বরফের খোঁজে চলছে অনুসন্ধান। বিজ্ঞানীরা আশা করছেন রোভার ঝুরং কমপক্ষে 90 মঙ্গলীয় দিবস পর্যন্ত তথ্য ও ছবি পাঠাতে সক্ষম হবে, যা লাল গ্রহের পরিবেশ সম্পর্কে জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শায়লা রহমান, ইমা, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। এবং তীব্র দাবদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চল অরেগন অঙ্গরাজ্যে 42 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড। দাবদাহ বাড়ছে কানাডা, গ্রিসেও। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।